ভাবুন তো, একটা বিশাল লাভজনক রেস্তোরাঁর 40% মালিকানা কিনে নেওয়া হলো। হুম, বেশ বড়সড় একটা ইনভেস্টমেন্ট। একদম। তো বছর শেষে সেই রেস্তোরাঁ হয়তো মিলিয়ন ডলার লাভ করছে, আর সেই লাভের একটা বড় অংশের মালিকানাও এই 40% শেয়ার হোল্ডারের। রাইট। কিন্তু সেই রেস্তোরাঁর ক্যাশ কাউন্টার, কর্মী নিয়োগ বা প্রতিদিনের মেনুর ওপর কি তার কোনো একক নিয়ন্ত্রণ আছে? মানে সে কি চাইলেই একা সব সিদ্ধান্ত নিতে পারবে? না, তা তো পারবে না, কারণ পুরো কন্ট্রোল তার হাতে নেই। ঠিক। তো বছর শেষে যখন ইনভেস্টরদের কাছে নিজস্ব ব্যালেন্স শিট দেখানোর সময় আসবে, তখন কি ওই রেস্তোরাঁর সব হাঁড়ি পাতিল, চেয়ার টেবিল, ব্যাংক ব্যালেন্স নিজেদের সম্পদ হিসেবে দেখানো যৌক্তিক হবে? একেবারেই না, এটা তো অনেকটা হ্যাঁ, মানে বিনিয়োগকারীদের ভুল তথ্য দেওয়ার মতো হয়ে যাবে। একদম ঠিক বলেছেন। আর ঠিক এই সমস্যার সমাধান করতেই অ্যাকাউন্টিংয়ের দুনিয়ায় একটা বিশেষ নিয়মের উদ্ভব হয়েছে। রাইট। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা প্রবেশ করছি IAS 28, মানে অ্যাপ্লিকেশন অফ ইকুইটি অ্যাকাউন্টিংয়ের জগতে। সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ুয়াদের জন্য এটা খুবই পরিচিত একটা বিষয়। হ্যাঁ, বেশ পপুলার একটা টপিক। তো আজ আমরা কেবল সূত্র মুখস্থ করব না, আমাদের টার্গেট হলো এর পেছনের দর্শন, কারণ আর একদম রিয়েল লাইফ প্রয়োগ নিয়ে কথা বলা। হুম, কারণ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলো তো আর এমনি এমনি তৈরি হয়নি, তাই না? হুম, প্রতিটি নিয়মের পেছনে একটা সলিড ইকোনমিক রিয়ালিটি থাকে। অবশ্যই। আজকের এই আলোচনায় আমরা IAS 28-এর একটা বাস্তব সমস্যার সমাধান করব, কিন্তু আমরা কোনোভাবেই শুধু সংখ্যার পর সংখ্যা পড়ে যাব না। রাইট, সেটা খুব বোরিং হয়ে যাবে। একদম, বরং প্রতিটি ধাপের গভীরে গিয়ে আমরা দেখব কেন একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করা হচ্ছে বা কেন বাদ দেয়া হচ্ছে। এই কেন এবং কিভাবের উত্তরগুলোই একজন সাধারণ অ্যাকাউন্টেন্ট থেকে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে আলাদা করে। তাহলে সরাসরি আমাদের কেস স্টাডি বা মূল সমস্যাটিতে প্রবেশ করা যাক। আমি প্রশ্নটা শব্দ ধরে ধরে পড়ছি, আর আমরা মাঝখানে থেমে একটু ব্রেনস্টর্মিং করব। আচ্ছা, শুরু করুন। প্রশ্নে বলা হচ্ছে, পি লিমিটেড এস লিমিটেডের ৮০% এবং এ লিমিটেডের ৪০% মালিকানা ধারণ করে। হুম। একটু থামা যাক এখানে। এই একটা লাইনের ভেতরেই তো কর্পোরেট ফাইন্যান্সের দুটো সম্পূর্ণ ভিন্ন জগতের কথা বলা আছে। আমরা যদি এই ৮০% আর ৪০%-এর পেছনের লজিকটা বুঝতে চাই, তাহলে এখান থেকে আসলে কি অর্থ বের করা যায়? আচ্ছা, এই পার্সেন্টেজগুলো কেবল সংখ্যা না, এগুলো হলো মূলত ক্ষমতার মাপকাঠি। মানে কন্ট্রোলের কথা বলছেন? ঠিক তাই। যখন বলা হচ্ছে পি লিমিটেড ৮০% মালিকানা ধারণ করে, তার মানে হল এস লিমিটেডের ওপর তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা কন্ট্রোল রয়েছে। IFRS 10 অনুযায়ী যখন কোনো কোম্পানির উপর নিয়ন্ত্রণ থাকে, তখন সেই কোম্পানিটিকে বলা হয় সাবসিডিয়ারি। আচ্ছা। এর মানে হল এস লিমিটেডের প্রতিটি সিদ্ধান্ত, তাদের সম্পদ কেনা বা বেচা, সবকিছুই পি লিমিটেডের ইশারায় হবে। তাই অ্যাকাউন্টিংয়ের ভাষায় এস লিমিটেডের পুরো ব্যালেন্স শিটটাকে মূল কোম্পানির ব্যালেন্স শিটের সাথে লাইন বাই লাইন যোগ করে ফেলতে হবে। একেই আমরা বলি ফুল কনসলিডেশন। রাইট, মানে ১০০% সম্পত্তি আমি দেখাবো। একদম। অন্যদিকে ৪০% মালিকানার অর্থ কিন্তু ভিন্ন। এখানে নিয়ন্ত্রণ নেই, কিন্তু একটা সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স বা উল্লেখযোগ্য প্রভাব আছে। মানে ২০ থেকে ৫০%-এর মধ্যে থাকলে যেটা হয় আর কি। হ্যাঁ, এই কোম্পানিটা হলো অ্যাসোসিয়েট। এরা বোর্ডে বসে মতামত দিতে পারবে, সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারবে, কিন্তু একাই কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। রাইট। আর যেহেতু নিয়ন্ত্রণ নেই, তাই এদের সম্পদগুলো লাইন বাই লাইন যোগ করাটা বিনিয়োগকারীদের সাথে এক ধরনের প্রতারণা হবে। কারণ আপনি এমন সম্পদের মালিকানা দাবি করতে পারেন না যা আপনি নিয়ন্ত্রণ করেন না। একদম লজিক্যাল কথা। এখানেই তাহলে IAS 28 অনুযায়ী ইকুইটি মেথড প্রয়োগ করতে হয়। ঠিক ধরেছেন। এই নিয়ন্ত্রণ আর প্রভাবের পার্থক্যটা বোঝা সত্যি খুব জরুরি। আচ্ছা, এবার আমরা ব্যালেন্স শিটের ডেটাগুলোর দিকে একটু তাকাই। চলুন। আমাদের কাছে ২০০৮ সালের ৩১ ডিসেম্বরের একটা বিশাল ব্যালেন্স শিট আছে। এখানে অনেক সংখ্যা, সম্পদ, দায়, শেয়ার ক্যাপিটাল। কিন্তু এতগুলো সংখ্যা একসাথে শুনলে যে কেউই খেয়ে হারিয়ে ফেলবেন। তাই আমি শুধু মূল জায়গাগুলোতে ফোকাস করছি। সেটাই ভালো হবে। তো বিনিয়োগের ঘরে বলা আছে, পি লিমিটেড এসের জন্য ৮ লক্ষ কারেন্সি ইউনিট বা সিইউ বিনিয়োগ করেছে, আর এর জন্য করেছে ৬ লক্ষ সিইউ। আচ্ছা। আর এরপরই প্রশ্নে এমন একটা ডেটা দেওয়া আছে যা সব সিএ পরীক্ষার প্রশ্নেই ঘুরে ফিরে আসে। বলা হচ্ছে,
পি যখন এসের শেয়ার অধিগ্রহণ করে তখন এসের সংরক্ষিত আয় বা রিটেইনড আর্নিংস ছিল 5,20,000 সিইউ। আবার পি যখন এর শেয়ার অধিগ্রহণ করে তখন এর সংরক্ষিত আয় ছিল 4 লক্ষ সিইউ। প্রি অ্যাকুইজিশন প্রফিটের কথা বলা হচ্ছে। রাইট। আমার খটকাটা ঠিক এখানেই। এই অধিগ্রহণের তারিখের পুরনো সংরক্ষিত আয়গুলো কেন আলাদা করে দেওয়া থাকে? এগুলো তো অতীত। বর্তমান ব্যালেন্স শিট তৈরি করার সময় এই অধিগ্রহণ পূর্ব আয়ের এত দরকার কি? মানে অনেক শিক্ষার্থী কিন্তু এই জায়গায় এসে কনফিউজড হয়ে যান। হ্যাঁ, হওয়াটাই স্বাভাবিক। এর পেছনের যুক্তিটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। ধরুন একটা বাড়ি কেনা হলো, যে বাড়ির ভেতরে আগে থেকেই অনেক দামি আসবাবপত্র রাখা আছে। আচ্ছা। এখন ওই বাড়ির দাম পরিশোধ করার সময় কিন্তু আসবাবপত্রের দামও একসাথে দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রেও ঠিক তাই ঘটে। পি লিমিটেড যখন এস এবং এ এর শেয়ার কিনেছিল তখন ওই 5,20,000 এবং 4 লক্ষ সিইউ সংরক্ষিত আয় আগে থেকেই কোম্পানিগুলোর ভেতরে জমা ছিল। ও, বুঝতে পারছি। পি লিমিটেড যখন তাদের দাম মিটিয়েছে তখন এই জমানো মুনাফার কথা মাথায় রেখেই দাম মিটিয়েছে। এর মানে হলো এই প্রি অ্যাকুইজিশন মুনাফা প্যারেন্ট কোম্পানির কাছে কোনোভাবেই উপার্জিত মুনাফা নয়। রাইট। এটা তো তারা নিজেরা আয় করেনি। একদম, বরং এটা তাদের কেনা ক্যাপিটাল বা মূলধনের একটা অংশ। আমরা যদি ভুল করে এই পুরনো মুনাফাকে গ্রুপের বর্তমান মুনাফার সাথে যোগ করে দিই তাহলে সেটা ডাবল কাউন্টিং হয়ে যাবে। মানে যেটার জন্য আমি টাকা দিলাম সেটাকেই আবার নিজের লাভ হিসেবে দেখাচ্ছি। ঠিক তাই। কনসলিডেশনের মূল নিয়মই হল কেবল অধিগ্রহণের পর বা পোস্ট অ্যাকুইজিশন সময়ে যে মুনাফা তৈরি হয়েছে শুধুমাত্র সেটাই গ্রুপের মোট মুনাফায় যুক্ত হতে পারবে। দারুণ একটা উদাহরণ দিয়েছেন। বাড়ি আর আসবাবপত্রের ওই লজিকটা মাথায় রাখলে আর ভুল হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, প্রশ্নের একদম শেষে আরেকটা ছোট কিন্তু মারাত্মক তথ্য দেওয়া আছে। বলা হচ্ছে 2007 সালে এর বিনিয়োগের উপর 20,000 সিইউ ইম্পেয়ারমেন্ট লস বা অবজয়জনিত ক্ষতি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। আচ্ছা, ইম্পেয়ারমেন্ট লস, এটা পরে কাজে লাগবে আমার। রাইট। তো আমাদের মূল কাজ হল কনসলিডেটেড ব্যালেন্স শিট তৈরি করা। আমরা আমাদের ওয়ার্কিং বা হিসাব নিকাশ শুরু করব, তবে কোনো যান্ত্রিক ছকে ফেলে নয়। একদম লজিক দিয়ে এগোতে হবে। হ্যাঁ। তো ওয়ার্কিং 1 তো গেল আমাদের গ্রুপ স্ট্রাকচার বোঝা, কোনটা সাবসিডিয়ারি আর কোনটা অ্যাসোসিয়েট। এবার ওয়ার্কিং 2, আমাদের গোল বা লক্ষ্য হল সাবসিডিয়ারি কোম্পানি এস আসলে আমাদের অধীনে আসার পর ঠিক কতটুকু টাকা বানিয়েছে সেটা বের করা। ঠিক, একে আমরা বলতে পারি সাবসিডিয়ারির নিট সম্পদের ফেয়ার ভ্যালু বা ন্যায্য মূল্যের পরিবর্তন বের করা। এর লজিকটা খুব সহজ। আচ্ছা, লজিকটা কি? একটা কোম্পানির নিট সম্পদ মূলত তার শেয়ার ক্যাপিটাল এবং রিটেন্ড আর্নিংসের যোগফল, তাই না? রাইট। শেয়ার ক্যাপিটাল সাধারণত স্থির থাকে, কিন্তু সংরক্ষিত আয় প্রতি বছর ব্যবসার লাভ লোকসানের উপর ভিত্তি করে ওঠানামা করে। আমরা যদি এস লিমিটেডের অধিগ্রহণের তারিখের দিকে তাকাই, তাদের শেয়ার ক্যাপিটাল ছিল 4 লক্ষ সিইউ এবং প্রি অ্যাকুইজিশন সংরক্ষিত আয় ছিল 5,20,000 সিইউ। মানে অধিগ্রহণের সময় তাদের মোট নিট সম্পদ ছিল এই দুটোর যোগফল, অর্থাৎ 9,20,000 সিইউ। একদম। এবার বছর শেষের ব্যালেন্স শিটের দিকে তাকাই। শেয়ার ক্যাপিটাল সেই 4 লক্ষ সিইউতে স্থির আছে, কিন্তু সংরক্ষিত আয় বেড়ে দাঁড়িয়েছে 34 লক্ষ সিইউতে। আচ্ছা, তাহলে অধিগ্রহণ পরবর্তী বা পোস্ট অ্যাকুইজিশন মুনাফা কতটুকু হলো তা বের করা তো খুবই সোজা। বলুন তো কিভাবে বের করব? আমাদের টার্গেট হলো শুধু নতুন লাভটা বের করা। তো বছর শেষের বর্তমান সংরক্ষিত আয় 34 লক্ষ থেকে আমরা যদি অধিগ্রহণের সময়ের পুরনো আয় 5,20,000 বাদ দিয়ে দিই, হ্যাঁ, তাহলেই তো নতুন মুনাফা পেয়ে যাচ্ছি। হিসাব করলে ফলাফল দাঁড়াচ্ছে 28,80,000 সিইউ। একদম নিখুঁত হিসাব। এই 28,80,000 সিইউ হল সেই তাজা মুনাফা যা এস লিমিটেড সাবসিডিয়ারি হওয়ার পর থেকে এই বছর শেষ হওয়া পর্যন্ত অর্জন করেছে। চমৎকার। এবার আমরা ওয়ার্কিং 3তে যাবো। গুডউইল বের করার পালা। রাইট। আমরা জানি যে এস লিমিটেড অধিগ্রহণের সময় 9,20,000 সিইউ মূল্যের নিট সম্পদ ধারণ করত। কিন্তু একটু আগেই আমি প্রশ্নের যে ডেটা পড়ছিলাম সেখানে বলা ছিল পি লিমিটেড এই এসের জন্য 8 লক্ষ সিইউ বিনিয়োগ করেছে। তো আমাদের এখনকার গোল বা প্রধান কাজ হল এটা বের করা যে পি লিমিটেড কি আসলেই ন্যায্য মূল্যে কোম্পানিটা কিনেছে নাকি কোনো প্রিমিয়াম বা অতিরিক্ত টাকা দিয়েছে।
আর এই অতিরিক্ত টাকাটাকেই আমরা গুডউইল বা সুনাম বলি, তাই তো? ঠিক তাই। হ্যাঁ, গুডউইল বের করার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, কিন্তু এখানেই আমার একটা বড় খটকা আছে, জানি অনেক বিতর্ক হয়। আমরা তো জানি পি লিমিটেড কিনেছে মাত্র ৮০% মালিকানা, তার মানে বাকি ২০% বাইরের মানুষের। হ্যাঁ, যাদের আমরা নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বা এনসিআই বলি। রাইট। এখন গুডউইল বের করার সময় আমি দেখেছি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলছে যে প্যারেন্টের দেওয়া টাকার সাথে ওই বাইরের ২০% মালিকদের ভ্যালুয়েশনও যোগ করতে হয়। নিয়মটা এমনই। আমার প্রশ্ন হলো, আমি কিনেছি ৮০%। আমি কেন এমন একটা অংশের ভ্যালুয়েশন যোগ করব যার মালিক আমি নই? এটা তো কনসেপচুয়ালি একটু অদ্ভুত মনে হচ্ছে। এটা একটা দুর্দান্ত প্রশ্ন এবং আইএফআরএস ৩ এর অন্যতম গভীর একটা কনসেপ্ট। কনসলিডেশনের সময় আমরা আসলে কি করি? আমরা তো পুরো ব্যালেন্স শিট যোগ করি। রাইট। আমরা সাবসিডিয়ারির ১০০% সম্পদ এবং ১০০% দায় আমাদের ব্যালেন্স শিটে টেনে নিয়ে আসি, যদিও মালিকানা মাত্র ৮০%। কন্ট্রোল আছে বলে। একদম। যেহেতু আমরা ব্যালেন্স শিটে পুরো কোম্পানিটাকে দেখাচ্ছি, তাই আমাদের এমন একটা কাঠামোগত ব্যালেন্স তৈরি করতে হবে যা ওই পুরো ১০০% কোম্পানির মূল্যকে প্রতিফলিত করে। ও, বুঝতে পেরেছি। মানে অ্যাসেট যেহেতু ১০০% নিচ্ছি, ভ্যালুয়েশনের বেসটাও ১০০%-এর হতে হবে। ঠিক ধরেছেন। তো গুডউইল বের করার লজিকটা হলো আমরা কনসিডারেশন ট্রান্সফার্ড বা প্যারেন্টের দেওয়া মূল্য ৮ লাখ সিইউ এর সাথে অধিগ্রহণের সময়কার এনসিআই এর মূল্য যোগ করি। আচ্ছা। প্রশ্নে বলা আছে এনসিআই প্রপোর্শনেট বেসিস বা আনুপাতিক হারে পরিমাপ করা হয়। এর মানে হল অধিগ্রহণের সময় এসের যে মোট নিট সম্পদ ছিল ৯,২০,০০০ সিইউ, তার ২০%ই হল এনসিআইদের অংশ। রাইট। ৯,২০,০০০-এর ২০% হিসাব করলে দাঁড়ায় ১,৮৪,০০০ সিইউ। একদম। তাহলে কোম্পানির মোট তাত্ত্বিক মূল্য দাঁড়াচ্ছে প্যারেন্টের দেওয়া ৮ লক্ষ সিইউ যোগ এনসিআই এর আনুপাতিক মান ১,৮৪,০০০ সিইউ, মোট হল ৯,৮৪,০০০ সিইউ। আচ্ছা, টোটাল ভ্যালুয়েশন পেলাম। হ্যাঁ, এবার এই ৯,৮৪,০০০ সিইউ থেকে যদি আমরা অধিগ্রহণের সময়কার প্রকৃত নিট সম্পদের মান, ওই যে ৯,২০,০০০ সিইউ, সেটা বাদ দিয়ে দিই, তাহলে অবশিষ্ট থাকে ৬৪,০০০ সিইউ। আর এই ৬৪,০০০ সিইউই হলো সেই আনঅ্যালোটেটেড প্রিমিয়াম বা গুডউইল। ঠিক তাই, যা কনসোলিডেটেড ব্যালেন্স শিটে একটা ইনট্যাঞ্জিবল বা অস্পর্শনীয় সম্পদ হিসেবে বসবে। এই ব্যাখ্যাটা সত্যি চোখের পর্দা খুলে দেওয়ার মতো। বেসলাইন না মেলালে যে ব্যালেন্স শিট মিলবে না, এই লজিকটা খুব ক্লিয়ার হলো। আচ্ছা, এবার ওয়ার্কিং ফোর। আমরা তো দেখলাম অধিগ্রহণের সময় ওই বাইরের বিনিয়োগকারী বা এনসিআইদের পাওনা ছিল ১,৮৪,০০০ সিইউ। রাইট। কিন্তু সাবসিডিয়ারি তো অধিগ্রহণের পর আরও অনেক লাভ করেছে। আমাদের গোল হলো বছর শেষে এই এনসিআই এর বর্তমান পাওনা কত সেটা বের করা। অবশ্যই। আর এটা বের করার লজিকটা খুব সাধারণ। ন্যায্যতার নীতির উপর দাঁড়িয়ে আছে। সাবসিডিয়ারি অধিগ্রহণের পর যে ২৮,৮০,০০০ সিইউ নতুন মুনাফা করেছে, প্যারেন্ট কোম্পানি তো আর তার সবটুকু পকেটে পড়তে পারবে না। না, সেটা তো চুরি হয়ে যাবে। একদম। ওই মুনাফার ওপর বাইরের ওই ২০% মালিকদেরও বৈধ অধিকার আছে। তাই ২৮,৮০,০০০-এর ২০% যদি আমরা হিসাব করি, তাহলে আসে ৫,৭৬,০০০ সিইউ। আচ্ছা। সুতরাং বছর শেষে বহিরাগত বা মাইনরিটি শেয়ারহোল্ডার্সদের মোট পাওনা দাঁড়াবে অধিগ্রহণের সময়ের ১,৮৪,০০০ এবং নতুন মুনাফার ভাগ ৫,৭৬,০০০-এর যোগফল। মানে মোট ৭,৬০,০০০ সিইউ। এই ৭,৬০,০০০ সিইউ ব্যালেন্স শিটের ইকুইটি অংশে আলাদা করে দেখাতে হবে, যাতে ইনভেস্টররা বুঝতে পারেন যে মোট ইকুইটির সবটুকু প্যারেন্টের নিজস্ব নয়। দারুণ। তো আমাদের ৪টা ওয়ার্কিং শেষ। এখন আমরা ওয়ার্কিং 5-এ যাব। এটা এমন একটা ধাপ যাকে যে কোনো কনসলিডেশনের হৃৎপিণ্ডা বলা যায়। কনসলিডেটেড রিটেইনড আর্নিংস। একদম। আমাদের গোল হল গ্রুপের মোট সংরক্ষিত আয় বের করা, মানে প্যারেন্ট কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য বছর শেষে ঠিক কতটুকু মুনাফা বিতরণের জন্য প্রস্তুত আছে তার একটা চূড়ান্ত চিত্র তুলে ধরা। ঠিক। লজিক অনুযায়ী প্যারেন্ট কোম্পানি পি এর নিজস্ব যে সংরক্ষিত আয় ৪ মিলিয়ন বা ৪০ লক্ষ সিইউ আছে, সেটা তো পুরোটা আসবেই। হ্যাঁ, ওটা তো তাদের নিজেদের আয়। এরপর এর সাথে সাবসিডিয়ারি এবং অ্যাসোসিয়েটের নতুন মুনাফার অংশটুকু যোগ করতে হবে। চলুন তাহলে এই জায়গাটা খুব সাবধানে হিসাব করি। প্রথমে পি লিমিটেডের নিজস্ব সংরক্ষিত আয় ৪০ লক্ষ সিইউ আমরা নিয়ে নিলাম। নিলাম। দ্বিতীয়ত
সাবসিডিয়ারি বা এস লিমিটেডের পোস্ট অ্যাকুইজিশন মুনাফা আমরা বের করেছিলাম 28,80,000 সিইউ। রাইট। যেহেতু এখানে পি এর 80% মালিকানা আছে, তাই এর 80% অর্থাৎ 23,04,000 সিইউ প্যারেন্টের নিজস্ব আয়ের সাথে যোগ হবে। আচ্ছা, সাবসিডিয়ারির ভাগটাও নিলাম। তৃতীয়ত, আমাদের সেই অ্যাসোসিয়েট কোম্পানি এ লিমিটেড। ব্যালেন্স শিট অনুযায়ী বছর শেষে এর মোট সংরক্ষিত আয় 36 লক্ষ সিইউ। রাইট। কিন্তু অধিগ্রহণের সময় তাদের আয় ছিল 4 লাখ সিইউ। মানে অ্যাসোসিয়েট হওয়ার পর তারা মুনাফা করেছে এই দুটোর পার্থক্য অর্থাৎ 32 লক্ষ সিইউ। ঠিক, আর এই 32 লক্ষ সিইউ এর 40% মালিকানা পি এর। হিসাব করলে দাঁড়ায় 12,80,000 সিইউ। এটাও গ্রুপের আয়ের সাথে যোগ হবে। তাহলে সবগুলো যোগ করলে আমাদের অন্তর্বর্তীকালীন মোট আয় দাঁড়াচ্ছে 40 লাখ যোগ 23,04,000 যোগ 12,80,000, মানে মোট 75,84,000 সিইউ। এটাই টোটাল। এখানেই আমি একটু থামতে চাই। আমরা তো সব মুনাফা যোগ করে ফেললাম, কিন্তু ওই যে প্রশ্নের শেষে একটা ইম্পেয়ারমেন্ট লস বা অবচয়জনিত ক্ষতির কথা বলা ছিল 20,000 সিইউ। হ্যাঁ, এ লিমিটেডের উপর। আমার প্রশ্ন হলো, এই ক্ষতিটাকে আমরা সরাসরি গ্রুপের রিটেইনড আর্নিংস থেকে কেন মাইনাস করছি? ইম্পেয়ারমেন্ট তো সাধারণত প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যায়, তাহলে সরাসরি ব্যালেন্স শিটের রিটেইনড আর্নিংস কেন ধাক্কাটা খাচ্ছে? এই জায়গাটাতে অ্যাকাউন্টিংয়ের পেছনের ইকোনমিক রিয়ালিটি বুঝতে হবে। ইম্পেয়ারমেন্ট মানে শুধু খাতায় কলমে একটা অ্যাকাউন্টিং এন্ট্রি না। তাহলে কি? এর মানে হলো আপনার বিনিয়োগের আসল ভ্যালু বা সম্পদ সত্যি কমে গেছে। ধরুন, আমাদের অ্যাসোসিয়েট এ কোম্পানি এমন একটা নতুন টেকনোলজি বানাচ্ছিল যা বাজারে একদমই চলেনি, ফলে তাদের ভ্যালু কমে গেছে। আচ্ছা। এই ভ্যালু কমে যাওয়ার মানে হলো প্যারেন্ট কোম্পানি হিসাবে আমাদের ওয়েলথ বা সম্পদও কমে গেছে। যে মুনাফা আসলে ধূলিসাৎ হয়ে গেছে, তা আমরা শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসাবে দিতে পারি না। রাইট, টাকাটা তো আর নেই। একদম। গ্রুপের সংরক্ষিত আয় হল সেই জায়গা যা শেয়ারহোল্ডারদের প্রকৃত সম্পদের প্রতিনিধিত্ব করে। তাই এই ইম্পেয়ারমেন্ট লস সরাসরি গ্রুপের রিটেইনড আর্নিংসকে কমিয়ে দেয়, যাতে ব্যালেন্স শিট একটা বাস্তবসম্মত চিত্র দেখায়। দারুণ লজিক। তো আমাদের অন্তর্বর্তীকালীন আয় ছিল 75,84,000 সিইউ। সেখান থেকে এই 20,000 লস বাদ দিলে চূড়ান্ত কনসলিডেটেড রিটেইনড আর্নিংস দাঁড়ায় 75,64,000 সিইউ। এই ব্যাখ্যার পর ইম্পেয়ারমেন্টের ধারণা একদম পরিষ্কার। এবার ওয়ার্কিং 6 এবং আজকের আলোচনার সবচেয়ে আকর্ষণীয় অংশ, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটস। হ্যাঁ, আমরা এতক্ষণ অ্যাসোসিয়েটের মুনাফা নিয়ে কথা বললাম, কিন্তু তাদের সম্পদগুলো তো আমরা ব্যালেন্স শিটে নিচ্ছি না। আমরা অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম IAS 28 অনুযায়ী অ্যাসোসিয়েটের বিনিয়োগকে ব্যালেন্স শিটে একটা মাত্র লাইনে বা সিঙ্গেল লাইন এন্ট্রি হিসাবে দেখাতে হয়। রাইট। তো আমাদের গোল হল এই সিঙ্গেল লাইন এন্ট্রির চূড়ান্ত মান বা ক্যারিং অ্যামাউন্ট নির্ধারণ করা। এই ক্যালকুলেশনের লজিকটাও কিন্তু খুবই সুন্দর। এটা শুরু হয় অরিজিনাল কস্ট বা মূল খরচ দিয়ে। ব্যালেন্স শিট অনুযায়ী এর জন্য পি বিনিয়োগ করেছিল 6 লাখ সিইউ। আচ্ছা, মূল বিনিয়োগ। এরপর এর সাথে যোগ হবে অ্যাসোসিয়েটের পোস্ট অ্যাকুইজিশন মুনাফায় প্যারেন্টের ভাগ। আমরা একটু আগে বের করেছি যে এই ভাগের পরিমাণ হল 12,80,000 সিইউ। হ্যাঁ, ওয়ার্কিং 5-এ বের করলাম। তাহলে সাবটোটাল হল 6 লাখ যোগ 12,80,000, অর্থাৎ 18,80,000 সিইউ। কিন্তু আমরা জানি এই বিনিয়োগের কিছুটা ইম্পেয়ারমেন্ট বা ভ্যালু ড্রপ হয়েছে। ওই যে 20,000 সিইউ লস। ঠিক, তাই এখান থেকে ওই ইম্পেয়ারমেন্ট লস 20,000 সিইউ বাদ দিতে হবে। 18,80,000 থেকে 20,000 বাদ দিলে চূড়ান্ত ক্যারিং অ্যামাউন্ট দাঁড়ায় 18,60,000 সিইউ। হয়তো 5 বা 10 মিলিয়ন সম্পদ আর 1 মিলিয়ন দায় আছে, কিন্তু আমরা আমাদের ব্যালেন্স শিটকে অযথা ফুলিয়ে ফাঁপিয়ে না দেখিয়ে ওই সব কিছুকে নেট করে মাত্র একটা সংখ্যা 18,60,000 সিইউ হিসাবে সম্পদের ঘরে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাই হলো ইকুইটি মেথডের আসল সৌন্দর্য। আপনি শুধু আপনার অংশটুকুর নিট পরিবর্তনটাই দেখান। তো আমাদের সবগুলো জটিল হিসাব নিকাশ শেষ। হ্যাঁ, এখন ফাইনাল স্টেপ। এখন সময় এসেছে সবগুলো বিচ্ছিন্ন নদীর পানিকে এক মোহনায় মেলানোর, অর্থাৎ চূড়ান্ত কনসলিডেটেড ব্যালেন্স শিট তৈরি করা। আমরা জানি অ্যাকাউন্টিং ইকুয়েশন অনুযায়ী মোট সম্পদ অবশ্যই মোট ইকুইটি এবং দায়ের সমান হতে হবে। চলুন অ্যাসেট বা সম্পদের দিকটা একটু মিলিয়ে দেখি। সম্পদের দিকে প্রথমে আসবে আমাদের বের করা গুডউইল। ওয়ার্কিং 3 থেকে পেয়েছিলাম
৬৪,০০০ সিইউ। আচ্ছা, বসালাম। এরপর বসবে ওই সিঙ্গল লাইন এন্ট্রি বা ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটস, যার পরিমাণ ১৮,৬০,০০০ সিইউ। ওয়ার্কিং 6 থেকে। এরপর আসবে সান্ড্রি অ্যাসেট বা অন্যান্য বিবিধ সম্পদ। এখানে মনে রাখতে হবে আমরা কেবল প্যারেন্ট পি এবং সাবসিডিয়ারি এস এর সম্পদ সরাসরি যোগ করব। কারণ অ্যাসোসিয়েটেডটা তো অলরেডি আমরা সিঙ্গেল লাইনে নিয়েছি। একদম ঠিক। তো পি এর সম্পদ হল ৬৬ লক্ষ এবং এস এর সম্পদ হল ৫৮ লক্ষ। যোগ করলে হয় ১,২৪,০০,০০০ বা ১২৪ লক্ষ সিইউ। তাহলে মোট সম্পদ দাঁড়াচ্ছে ৬৪,০০০ যোগ ১৮,৬০,০০০ যোগ ১২৪ লাখ। সব মিলে টোটাল অ্যাসেট হল ১,৪৩,২৪,০০০ সিইউ। হো, ১৪৩,২৪,০০০ সিইউ। সম্পদের দিক তো পাওয়া গেল, এবার ইকুইটি আর লায়াবিলিটির দিকটা দেখি। এখানে প্রথমেই আসবে শেয়ার ক্যাপিটাল। লজিক অনুযায়ী কনসলিডেটেড ব্যালেন্স শিটে কেবল এবং কেবলই পেরেন্ট কোম্পানির শেয়ার ক্যাপিটাল বসে। সাবসিডিয়ারির ক্যাপিটাল তো আগেই অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ, তাই এটা হবে ১০ লক্ষ সিইউ। এরপর আসবে আমাদের বের করা গ্রুপের রিটেইনড আর্নিংস, যা আমরা ওয়ার্কিং 5 থেকে পেয়েছে ৭৫,৬৪,০০০ সিইউ। রাইট, এর সাথে যোগ করতে হবে বহিরাগতদের অংশ, অর্থাৎ এনসিআই। হ্যাঁ, ওয়ার্কিং 4 থেকে পাওয়া ৭,৬০,০০০ সিইউ। তাহলে সব মিলিয়ে মোট ইকুইটি হল ৯৩,২৪,০০০ সিইউ। আর বাকি থাকলো কেবল লায়াবিলিটি বা দায়। সম্পদের মতোই এখানেও আমরা শুধু পি ও এস এর দায় যোগ করব। পি এর দায় ছিল ৩০ লক্ষ এবং এস এর দায় ছিল ২০ লক্ষ। মোট লায়াবিলিটি হল ৫০ লক্ষ সিইউ। এখন যদি আমরা মোট ইকুইটি ৯৩,২৪,০০০ এবং মোট লায়াবিলিটি ৫০ লক্ষ যোগ করি, তাহলে চূড়ান্ত ফলাফল দাঁড়ায় ১৪৩,২৪,০০০ সিইউ। আর আমাদের সম্পদও কিন্তু ছিল ১৪৩,২৪,০০০ সিইউ। একদম, সম্পদ এবং ইকুইটি ও দায় হুবহু মিলে গেছে। ব্যালেন্স শিট ট্যালিড। ব্যালেন্স শিট মিলে যাওয়ার এই মুহূর্তটা যে কোনো অ্যাকাউন্টেন্টের জন্যই একটা পরম শান্তির জায়গা। সত্যিই তাই, একটা বিশাল স্বস্তি লাগে। কিন্তু এই পুরো প্রক্রিয়াটার দিকে যদি আমরা একটু বৃহত্তর দৃষ্টিকোণ থেকে তাকাই, তাহলে দেখব IAS 28 এবং IFRS 10 কিভাবে কর্পোরেট স্ট্রাকচারের আসল অর্থনৈতিক চিত্রটা ইনভেস্টরদের সামনে তুলে ধরে। আপনি কতটুকু নিয়ন্ত্রণ করেন আর কতটুকুতে আপনার কেবল প্রভাব আছে, এই বিভাজনটা পরিষ্কার না থাকলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তার বিশ্বাসযোগ্যতা হারায়। একদম ঠিক বলেছেন। আজকের এই পুরো আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, যে অ্যাকাউন্টিং কেবল ডেবিট আর ক্রেডিটের কোনো যান্ত্রিক খেলা নয়। মোটেও না। এর পেছনে রয়েছে গভীর যুক্তি, ব্যবসা পরিচালনার নীতি এবং ন্যায্যতার কনসেপ্ট। প্রি অ্যাকুইজিশন মুনাফা বাদ দেওয়া থেকে শুরু করে ইকুইটি মেথডের সিঙ্গেল লাইন এন্ট্রি পর্যন্ত প্রতিটি পদক্ষেপের পেছনে লজিক বুঝতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর এটাই একজন সিএ স্টুডেন্টের আসল দক্ষতা। রাইট। তবে আজকের এই গভীর বিশ্লেষণটি শেষ করার আগে, যারা এতক্ষণে হিসাব নিকাশের পেছনের দর্শনগুলো বোঝার চেষ্টা করলেন, তাদের জন্য একটা চিন্তার ঘোরাক রেখে যেতে চাই। আচ্ছা, বলুন। আজ আমরা দেখলাম অ্যাসোসিয়েট কোম্পানি লাভ করেছে এবং সেই লাভের অংশ আমাদের বিনিয়োগের মূল্য বা ক্যারিং অ্যামাউন্ট বাড়িয়েছে। কিন্তু একটু উল্টোটা ভাবুন তো। ধরে নিন অ্যাসোসিয়েট কোম্পানিটা বছরের পর বছর এত বিশাল লোকসান করতে শুরু করল যে ইকুইটি মেথডে আপনার শেয়ারের লোকসান আপনার মূল বিনিয়োগের মানকে কমিয়ে শূন্যের নিচে নামিয়ে দিল। নেগেটিভ ইকুইটি। হ্যাঁ, তখন কি হবে? প্যারেন্ট কোম্পানি কি সেই লোকসান অনন্তকাল ধরে নিজের ব্যালেন্স শিটে নেগেটিভ বা ঋণাত্মক সম্পদ হিসেবে দেখাতে থাকবে, নাকি শূন্যতে গিয়েই এই লোকসানের হিসাব থেমে যাবে? এটা কিন্তু IAS 28 এর খুব দারুণ একটা অ্যাডভান্সড কনসেপ্ট। একদম। IAS 28 বলছে সাধারণত শূন্যতে গিয়েই হিসাব থেমে যায়, যদি না প্যারেন্ট কোম্পানির কোনো আইনগত বা গঠনমূলক বাধ্যবাধকতা থাকে ওই লোকসান পূরণের। কিন্তু প্রশ্ন হলো, যদি শূন্যতে গিয়ে থেমে যায়, তাহলে ভবিষ্যতে যখন ওই কোম্পানি আবার লাভ করবে, তখন অ্যাকাউন্টিং কিভাবে হবে? দারুণ একটা ভাবনার বিষয়। এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে দিলাম। আপনারা নিজেরাই স্ট্যান্ডার্ড ঘেঁটে এর উত্তর খুঁজবেন। তো কর্পোরেট রিপোর্টিংয়ের এই জটিল অথচ আকর্ষণীয় জগতে আজকের মতো আমাদের ডিপ ড্রাইভ এখানেই শেষ হচ্ছে। হ্যাঁ, কথা হবে অন্য কোনো দিন নতুন কোনো ফাইন্যান্সিয়াল কনসেপ্ট নিয়ে। একদম। ভালো থাকবেন সবাই।